নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। সি ভোটার সমীক্ষার কথা ছেড়ে দিন। সাম্প্রতিককালে যে কটা সমীক্ষায় বাংলায় হয়েছে তাতে দেখা গেছে যে বিজেপি পশ্চিমবঙ্গে একটা রিমার্কেবল ডেভেলপমেন্ট করেছে। TV9 বলছে 26টা সিট বিজেপি পাচ্ছে, 16টা সিট তৃণমূল পাচ্ছে। News18 বাংলা, যেটা তৃণমূল কংগ্রেসের তৃণমূল নেতা বিশ্বমুন্দারের চ্যানেল, তারা দেখিয়েছেন 25টা বিজেপি পাচ্ছে, 17টা তৃণমূল পাচ্ছে। সি ভোটার সমীক্ষা অবশ্য দেখিয়েছে 23টা তৃণমূল পাচ্ছে, 19টা বিজেপি পাচ্ছে। কিন্তু বিজেপি 19 থেকে 26-এর মধ্যে পাচ্ছে, এটা সমস্ত সমীক্ষকরা বলেছেন। এক, দ্বিতীয়ত হচ্ছে প্রশান্ত কিশোর পিকে, তিনি কিন্তু প্রেডিক্ট করেছেন যে এবারে বিজেপি 1 নম্বর দল হবে পশ্চিমবঙ্গে, অর্থাৎ সিটের পার্সেন্টেজ এবং সিটের সংখ্যায় বিজেপির সংখ্যা হবে তৃণমূলের থেকে বেশি। এটা প্রশান্ত কিশোর বলেছে। আমি চারটে যদি পরপর ফেলি, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে বিজেপির একটা ভালো রেজাল্ট করার একটা সম্ভাবনা আছে। কি হবে না হবে সেটা তো 4 জুনের আগে কেউ বলতে পারে না, আমরা কেউই বলতে পারি না। সমীক্ষকরা ঠিক বলছেন না ভুল বলছেন সেটাও 4 জুন প্রমাণিত হবে। কিন্তু ইঙ্গিতটা স্পষ্ট যে বিজেপি এবার পশ্চিমবঙ্গে ভালো রেজাল্ট করতে চলেছে, এবং তার থেকেও বড় কথা, উত্তরবঙ্গে কিন্তু বিজেপি রিমার্কেবল রেজাল্ট করবে, গতবারের মতোই কিংবা গতবারের থেকে বেটারই করবে। মালদহে 80 সিট গতবার পায়নি, এবারে বিজেপি পেয়েও যেতে পারে, যদিও সি ভোটার সমীক্ষায় সেটা দেখায়নি। প্রশ্নটা হলো যে এর প্রেক্ষিতে দাঁড়িয়ে বিরোধী দলের স্বাভাবিকভাবে একটা কম্পন হয়, কম্পন অনুভূতি হয়, এবং এত চেষ্টা করার পরও যদি উত্তরবঙ্গে আমরা খাতা না খুলতে পারি, এই বোধ এবং চেতনা যদি তৃণমূলকে তাড়িত করে, এবং যার জন্য দাঁড়িয়ে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুটে যেতে হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছুটে যেতে হয়, কখনো রোড শো করতে হয়, কখনো মিটিং করতে হয়, কখনো নরেন্দ্র মোদী ছুটে আসছেন, কখনো মিঠুন চক্রবর্তী ছুটে আসছেন, বারবার শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গে ছুটে যাচ্ছেন, সেই দৃশ্য দেখতে দেখতে আমরা অভ্যস্ত। ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের একটা কাঁপুনি হবে, খুব স্বাভাবিক, এটা নিয়ে অস্বাভাবিক কিছু নেই। তো প্রশ্নটা যে আনন্দবাজারের এই ভীতিটা কেন, আমি কেন আজকে এই প্রতিবেদনে এই বিষয়টা নিয়ে এলাম, এটা আমার কাছে খুব রিমার্কেবল মনে হয়েছে। আনন্দবাজার পত্রিকা বেসিক্যালি কংগ্রেস ঘরানার একটি প্রতিষ্ঠান, মানে কংগ্রেসেরকে ব্যাক করেন। পেজ 4 এডিটোরিয়াল পেজ, এডিটোরিয়াল পলিসি, বেসিক্যালি কংগ্রেসকে ব্যাক করা একটি সংবাদ মাধ্যম। আমি 3 দশক এই আনন্দবাজারে বিজ্ঞাপন দপ্তরে চাকরি করেছি, আমি খুব ভেতর থেকে খবরগুলো জানি বলে আপনাদের কাছে বলছি, আমি বিশদে ব্যাখ্যায় যাচ্ছি না। প্রশ্ন হচ্ছে এই আনন্দবাজারের কাঁপুনি কেন? আজকে এই বিষয়টা নিয়ে আপনার প্রশ্ন করতেই পারেন, হঠাৎ আপনি আনন্দবাজার নিয়ে পড়লেন কেন, হঠাৎ সংবাদ মাধ্যমের আনন্দবাজারের এই ভূমিকা নিয়ে আপনি এত আলোচনায় আসছেন কেন আসছেন? খুব ইন্টারেস্টিং, আমি একটা তথ্য আপনাদের কাছে দেবো। চালসায় মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা বৈশাখ পালন করার জন্য চলে গেছেন, এবং সেখানে গিয়ে রাস্তায় কিছুটা 1.5 কিলোমিটার পথ হেঁটেছেন, এবং হেঁটেছেন শুধু না, সেখানে গিয়ে একটি মোড়ের মাথায় লোকসঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী, তথ্য সংস্কৃতি দফতর, তার নারী দফতর, তাঁর দফতর থেকে জড়ো করা সেই সব শিল্পীদের দাঁড় করিয়ে গেছেন। তারা নেচেছেন, মাদল বাজিয়েছেন, গান গেছেন, পয়লা বৈশাখ পালন করেছেন। কিন্তু সেই পালনের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকেছেন। আর সেই রিপোর্টটা করতে গিয়ে আনন্দবাজারের যে 3-এর পাতায়, আপনারা সেই পৃষ্ঠার জায়গাটা আমি দেখাচ্ছি, আমি খেয়াল করে দেখলাম, সেই পৃষ্ঠায়, সেইখানে 3-এর পাতায় আনন্দবাজার চালসায় পদযাত্রা বর্ষবরণে মুখ্যমন্ত্রীর 3 কলম জোড়া একটা ছবি এবং 90 লাইনের একটা রিপোর্টিং। আমি আপনাদের তথ্যটা শুধু ধরিয়ে দিচ্ছি, কনক্লুশন আপনারা ড্র করবেন। 3 কলমে একটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকজন শিল্পীর সঙ্গে, 7-8 জন শিল্পীর সঙ্গে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন, আর পাশে চালসায় পদযাত্রা বর্ষবরণে মুখ্যমন্ত্রী রিপোর্ট করছেন জনৈক রিপোর্টার সব্যসাচী ঘোষ। আমি খেয়াল করে দেখছি 90 লাইন চালসায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভিডিওর জন্য ব্যয় হয়েছে। ভিডিও না, এই ছবি এবং লেখার জন্য ব্যয় হয়েছে। মুখ্যমন্ত্রী যেতেই পারেন, কোথাও পয়লা জানুয়ারি পালন করতে পারেন, তার জন্য 90 লাইন, ঠিক আছে, সেটাও গ্রান্টেড যে করতেই পারেন। যে প্রচারটা করেছে আনন্দবাজার, আমি সেইটা নিয়ে আমি আজকে আসছি। কিন্তু তার আগে আমি বলি, মানে এই আনন্দবাজার প্রথম পৃষ্ঠায় অভিষেকের প্রচার চপারে তল্লাশি চর্চা বলে দীর্ঘ 2 কলম, মানে কলম 6 এবং 7 কলমের লম্বা একটা রিপোর্ট বার করেছে, যেটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখছেন। সেটা হতে পারে একটা ফেক নিউজ নিয়ে আনন্দবাজার বিশাল একটা কভারেজ দিল। রাহুল গান্ধীর চপার হয়েছে, ইনকাম ট্যাক্স রেট করেছে, সেটা দেখিয়েছে। আবার এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন, তার ভিত্তিতে এই লম্বা একটা রিপোর্ট আনন্দবাজার প্রথম পৃষ্ঠায় ছাপলো। অথচ অ্যাপারেন্টলি তার কোনো ভিডিও, তার কোনো ছবি, আজকালকার তো মোবাইলে ছবি তোলা সেকেন্ডের ব্যাপার, কোনো ছবি দেখাতে পারলে না তারা, কিন্তু সেই রিপোর্টটা আনন্দবাজার প্রথম পৃষ্ঠায় খুব গুরুত্ব দিয়ে বড় করে ছাপলো। 3-এর পাতায় চালসায় মাদল বাজালেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই রিপোর্টটা বার করলো। আর পাশাপাশি আমি কম্পারেটিভ স্টাডিটা আপনাকে জানাচ্ছি, যে সন্দেশখালি নিয়ে বাংলা উত্তাল হয়েছে, ভারতবর্ষ উত্তাল হয়েছে, সারা পৃথিবীর বাঙালিরা প্রত্যেকটা মিনিটে যেটা নিয়ে কথা বলেছেন, সেই সন্দেশখালি, শেখ শাহজাহানের গড়ের সেই সন্দেশখালিতে একটা ট্রানজিশন হচ্ছে। অর্থাৎ মানুষের জনবিক্ষোভ, জনরোষ একটা সাংঘাতিক মাত্রা নিচ্ছে। এবং সেটা আমরা দেখেছি গত পরশুদিন শুভেন্দু অধিকারী
রাজবাড়ির মোড়, সেখানে গিয়ে প্রায় 3.5 কিলোমিটার লম্বা একটা মিছিলের নেতৃত্ব দিয়েছেন, যেখানে প্রায় 60 থেকে 65,000 মানুষের সমাবেশ হয়েছে। এবং শুধু তাই নয়, তারপর সেই মিছিল এসে যেখানে থেমেছে সেখানে শুভেন্দু একটি জ্বালাময়ী বক্তৃতা করেছে। এই রিপোর্টটা নিয়ে এবিপি আনন্দবাজার পত্রিকার রিপোর্টিং কত জানেন? মাত্র 16 লাইন। যেখানে রাস্তার মোড়ে মাদল বাজাচ্ছেন কয়েকজন শিল্পীকে নিয়ে, সেটা 90 লাইনের রিপোর্টিং। সেখানে শুভেন্দু অধিকারী সেই সভাটা হচ্ছে 16 লাইন রিপোর্টিং। আমি এত তথ্য দিলাম, একটু ভিডিও দেবো না? আসুন আমি এবার ভিডিওগুলো একটা একটা করে দেখাই, এবং যখন ভিডিওটা দেবো আপনারা ভিডিওটা দেখুন। আমি সেইখানে চালসার রিপোর্টিংটাও আপনাদের কাছে পড়ে শোনাবো, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় চালসার রিপোর্টিংয়ে 90 লাইনের একটা কলম 1-এ পেজ 3-তে লম্বা একটা লম্বা কলম লিখেছেন। সেখানে লিখছে, মাদল বাজালেন সনাতনী পোশাক পরা নেপালি তরুণীর কাছ থেকে হাতে তুলে নিলেন মঙ্গল ঘট, এরপরে রাজবংশীদের তিস্তা বুড়ির ছাতা মাথায় দিলেন, বৈষ্ণব সম্প্রদায়ের একজনের হাত থেকে খঞ্জনি নিয়ে বাঁচালেন, পা মেলালেন ধামসা মাদলের তালে তালে ডুয়ার্সের চালসায় বাংলা নতুন বছরের প্রথম দিনে ঘণ্টাখানেকের বর্ষবরণ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এমনই নানাভাবে দেখা গেল। আনন্দবাজার রিপোর্টিংটা দেখুন, উচ্ছ্বাসটা দেখুন। আমি বলছি যে রিপোর্টিং যে ভিডিওর ভিত্তিতে হয়েছে, সে ভিডিওটা আমরা এক্ষুনি দেখাবো, কিছুটা আপনারা হয়তো দেখছেন, যেখানে দাঁড়িয়ে কয়েকজন লোকসঙ্গীত শিল্পীকে নিয়ে একটা 5 মাথার মোড়ে তারা সেখানে দাঁড়িয়ে নাচছেন। আর মুখ্যমন্ত্রী আমার পাড়ায় আসবেন, নাচবেন, আশেপাশের লোক জড়ো হবেন না, এটা তো স্বাভাবিক নয়। তিনি সিপিএম হতে পারেন, তিনি বিজেপি হতে পারেন, তিনি কংগ্রেস হতে পারেন, তিনি কোনো দলের ভোটার না হতে পারেন। তিনি যদি বাড়ির ভেতর থেকে খবর পারেন মুখ্যমন্ত্রী আমার পাড়ায় এসে নাচবেন 5 মাথার মোড়ে দাঁড়িয়ে, তাহলে তো যে কোনো মানুষ সেখানে ছুটে যাবে, এবং সেটাই স্বাভাবিক। সেইটা কি উচ্ছ্বাসের অভিব্যক্তিটা আনন্দবাজারে দেখুন। গত শনিবার হঠাৎ স্থির হয় মুখ্যমন্ত্রী রবিবার কলকাতা থেকে উত্তরবঙ্গে চলে আসবেন এবং বাংলার বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নেবেন। এদিন মুখ্যমন্ত্রীর কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। আজ সোমবার থেকে জনসভা করার কথা মমতার। তার আগের দিন বর্ষবরণ এবং বাংলার জন্মদিন পালন অনুষ্ঠানে অংশ নিলেন ডুয়ার্সে। ভোটের মুখে এটা তার একরকম অরাজনৈতিক জনসংযোগ বলেও মনে করছেন জেলার রাজনৈতিক মহলের একাংশ। এদিন কলকাতা থেকে প্রথমে বাগডোগরায় পৌঁছে সেখান থেকে হেলিকপ্টারে চালসার টিয়াবনে নামেন মমতা। প্রথমে কিছুটা গাড়িতে গিয়ে মঙ্গলবাড়ি থেকে পদযাত্রা শুরু করেন। ঘটনাচক্রে গত বৃহস্পতিবার এই মঙ্গলবাড়ি রাস্তাতেই মুখ্যমন্ত্রীর কনভয় যাওয়ার পথে আপত্তিকর স্লোগান দিয়েছিল বিজেপি। এই রিপোর্টটা আনন্দবাজার বলছে আপত্তিকর স্লোগান কি? চোর চোর স্লোগান দিয়েছেন। রাজ্যের সরকারটাই চোরেদের সরকার, সেটাতে আপত্তিকর স্লোগান দিয়েছে বিজেপি। অর্থাৎ আনন্দবাজারেরও খুব কষ্ট হয়েছে। সত্যিই সেই যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা একটু আপনাদের একবার দেখিনি, সেই ভিডিওটা একবার দেখিয়ে। দিদি ধন্যবাদ ধন্যবাদ। এখন মুখ্যমন্ত্রীকে চোর বলাতে বা চোরেদের সরকারকে চোর বলাতে আনন্দবাজারের বুকের বাঁ দিকটা বা ডান দিকটা ব্যথা হতে পারে, স্বাভাবিক। কিন্তু বাংলার মানুষ তো তাদের চোর মনে করছে। বাংলার মানুষ চোর শুধু নয়, হাইকোর্ট মনে করছে বলে তার 34 জন নেতামন্ত্রী সব জেলে রয়েছেন। তাতে আনন্দবাজারের আপত্তিকর মন্তব্য শব্দটাও খুব ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়েছে। অর্থাৎ আনন্দবাজারেরও যন্ত্রণা শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তরবঙ্গ চোর বলছে বলে। চোর বলবে না, শূন্য হাতে যখন ফেরাবে তখন আমার আনন্দবাজারের এই রিপোর্টিংগুলো একটু পড়ার ইচ্ছা আছে। একটু চিনে রাখুন সংবাদ মাধ্যম, তথাকথিত সংবাদ মাধ্যম, তাদের চাল চেহারা চরিত্র চিনে রাখুন। যেখানে মুখ্যমন্ত্রীর যে ভিডিওটা আপনারা দেখছিলেন কিছুক্ষণ আগে, যে ভিডিওতে দেখছিলেন কজন লোক মুখ্যমন্ত্রী 5 মাথার মোড়ে এসে নাচলে আপনি যদি কট্টর মমতা বিরোধী হও তাও আপনি দেখতে যাবেন। সেটাকে কীভাবে ফুলিয়ে ফাঁপিয়ে আনন্দবাজার রিপোর্টিংটা করেছে। যদি উত্তরবঙ্গ থেকে কিছুটা 2-1টা আসন অন্তত বার করে আনা যায়, আনন্দবাজার কষ্ট যন্ত্রণাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। সেখানে লেখা হচ্ছে, তারপরে রিপোর্টিংটা 90 লাইনের কয়েকটা লাইন আরও আমি পড়ে শোনাবো। মুখ্যমন্ত্রীর জন্য মঙ্গলবাড়িতে ভিড় অপেক্ষা করছিল দুপুর থেকেই। বিভিন্ন সম্প্রদায়ের লোকজন নিজেদের চিরাচরিত পোশাক পরে এসছিলেন। নাচ গানের বিভিন্ন দলও এসেছিল। অলঙ্কৃত কুলোয় নববর্ষকে স্বাগত জানানো লেখা নিয়ে রাস্তার একপাশে দাঁড়িয়েছিলেন মহিলারা নিরাপত্তা বেষ্টনীর ওপারে। মুখ্যমন্ত্রী তাদের ডেকে নিলেন সঙ্গে। ততক্ষণে ভিড় উপচে পড়েছে পায়ে পায়ে মঙ্গলবাড়ি থেকে চালসা গোলাই তথা মোড়ের কিলোমিটার 1.5 কিলোমিটার মতো পৌঁছতে লাগে 40 মিনিট। রাস্তার দুধারে অপেক্ষমান উৎসাহীদের সঙ্গে 2-4টে কথাও বলেন মুখ্যমন্ত্রী। পদযাত্রা শুরুতে বাবা সাহেব আম্বেদকরের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। চালসা মোড়ে এসে পদযাত্রা শেষ হলো। রাস্তাতেই গোল করে নানা সম্প্রদায়ের শিল্পীরা নিজেদের মতো করে নাচ গানে মেতেছিলেন। মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে নাচতালে পা মেলালেন। আমার উত্তরবঙ্গের এক সাংবাদিক বন্ধু বলছিলেন যে সমস্ত ওই তথ্য সংস্কৃতি দপ্তরের কোটায় তাদের টাকা দিয়ে এইসব শিল্পীদের নিয়ে আসা হয়েছে। আনন্দবাজার কিন্তু এটা সযত্নে এড়িয়ে গেল। খেয়াল করুন কি সুন্দর রিপোর্টিংটা করছে, এগুলো চিনে রাখা দরকার। এই আনন্দবাজারকে আপনি বিশ্বাস করেন, ভরসা করেন না? শতবর্ষ প্রাচীন একটি সংবাদপত্র, যারা 90 লাইন ব্যয় করছে একটা খেলো এই ধরনের মেলোড্রামার জন্য।
তারপর অন্যভাবে লিখছে, পদযাত্রায় রাজবংশী সংস্কৃতির অতি পরিচিত তিস্তা বাড়ির পুজোর ছাতা হাতে নেন মুখ্যমন্ত্রী। একটি ছাতায় ফুলমালা জড়িয়ে মাথায় দিয়ে রাজবংশী মহিলারা যখন তিস্তা বুড়ির গান ধরেন, সেই ছাতা মমতা নিতেই হাততালি দেওয়া শুরু হয় ভিড় থেকে। ধামসা বাজতেও দেখা যায় মমতাকে। চালসা গোলাইয়ের আসার পর নাচের তালে নেপালি সম্প্রদায়ের হাত থেকে মঙ্গলঘট তিনি নেন। দলনেত্রীর নির্দেশ মতো এদিন পদযাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও তৃণমূলের পতাকা দেখা যায়নি। অনুষ্ঠানে মমতা রাজনৈতিক তো নয়, কোনো বক্তব্যই রাখেননি। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ছিলেন। হেঁটেছেন জেলা তৃণমূল সভাপতি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহুয়া গোপ। মহুয়া বলেন, প্রচারের বাইরে এভাবে বর্ষবরণ তথা বাংলার জন্মদিন উদযাপন একমাত্র আমাদের নেত্রী করে দেখালেন। আজ মানুষের আবেগের সাক্ষী থাকলো চালসা। শুধু মানুষের আবেগের সাক্ষী চালসা থাকলো না, আনন্দবাজারও থাকলো। আনন্দবাজার একটা এই ধরনের মেলোড্রামার জন্য 90টা লাইন ব্যয় করতে পারে। আর সেই আনন্দবাজার, আবার বলছি সেই আনন্দবাজার, এবার চলুন আমি আবার একটু রেফারেন্স দেবো সেই সন্দেশখালী, যে সন্দেশখালীতে প্রায় 65,000 মানুষকে নিয়ে 3.5 কিলোমিটার লম্বা একটা মিছিলে হেঁটেছেন শুভেন্দু গত পরশু দিন। যে রিপোর্টটা এবার আনন্দবাজার করছে মাত্র 16 লাইনে। বিশ্বাস হচ্ছে না, মাত্র 16 লাইন। শুধু হেডলাইন করেছে শাহজাহানের বাড়ি নিলামে কিনতে চাইলেন শুভেন্দু, এইটুকু হেডলাইন করেছে। অন্যান্য নানান রিপোর্ট করে এবার শুভেন্দুর সভাটার রিপোর্টিং করেছে, মানে শুভেন্দুর সভাটা রিপোর্টিং করেছে। একটু ভালো করে শুনুন, আমি আপনাদের চিনিয়ে দিচ্ছি, এই ক্যারেক্টারটাকে চিনিয়ে দিই। নবান্ন থেকে কোটি কোটি টাকা বিজ্ঞাপনের লোভে এই সংবাদ মাধ্যম, এই সংবাদ প্রতিষ্ঠানটা কোথায় নিজেকে নামিয়েছেন, পড়তে পড়তে তার সার্কুলেশন কোথায় গিয়ে পৌঁছেছে, এমনি নয়। আমি আপনাদের রিপোর্টিংটা একটু পড়ে শোনাই, 16 লাইনের রিপোর্টিং, শুভেন্দুর সভাটা তারপর আমি আরেকবার আপনাদের দেখাবো। ঘটনাচক্রে এদিনই সন্দেশখালীতে বসিরহাটের দলের প্রার্থী রেখা পাত্রের সমর্থনে র্যালি ও সভার আয়োজন করেছিল বিজেপি। উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানের আকুঞ্জিপাড়ার বাড়িটি নিলামে কেনার ইচ্ছে প্রকাশ করেন তিনি। বলেন, ইডি সিবিআই নিলাম করলে শেখ শাহজাহানের বাড়ি আমি কিনবো। শাহজাহান আর কোনোদিনই জেল থেকে বেরোতে পারবে না। ওর বিরুদ্ধে একাধিক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করেছে। ওর ভাই এবং একাধিক তৃণমূল নেতার অবস্থা শাহজাহানের মতোই হবে। এই 16 লাইনে রিপোর্টটা শেষ। কিন্তু কোন সভা নিয়ে 65,000 মানুষের 3.5 কিলোমিটার ব্যাপী একটা লম্বা মিছিল, মানে এই মিছিল যদি মমতা বন্দ্যোপাধ্যায় করতেন, আমার নিশ্চিত বিশ্বাস আনন্দবাজার এর পেছনে 180 লাইনের রিপোর্ট তৈরি করত। আনন্দবাজারের বুকের ব্যথাটা শুধু ডান দিকে না, বাঁ দিকে। কংগ্রেস ঘরানার সংবাদপত্র তো এখন বিজেপির এই উত্থানটা বোধহয় কিছুতেই নিতে পারছে। আমি এই প্রতিবেদনের এই অংশটায় আমি আরেকবার, যেটা নিয়ে আনন্দবাজার 16 লাইনের রিপোর্টিং করেছে, যেটা পড়ে শোনালাম, আর ওদিকে 90 লাইনে রিপোর্টিং করেছে চালসার মেলোড্রামা নিয়ে, একটা ওই লোকসংস্কৃতি মানে তথ্য সংস্কৃতি দপ্তরের শিল্পীদের নিয়ে 5 মাথার মোড়ে ধেই করে নেচেছেন কোনো একজন ভদ্রমহিলা। তার জন্য 90 লাইনের রিপোর্ট আর 16 লাইনের রিপোর্ট কোন অনুষ্ঠানের জন্য করেছেন, আমি সেই ভিডিওটা আজকে আরেকবার দেখাবো। কিভাবে কার্বনিক অ্যাসিড দিয়ে বিষাক্ত সাপকে তাড়াতে হয় এটা গণতন্ত্রে জনগণ জানে। আরো তো বাকি আছে, দেবদাস মন্ডল, প্রদীপ মন্ডলের খুনিরা। ব্যাগ গুছান, কি হয়েছে জানেন? এই বোনরা সব অনাথ বোনরা আমার কাছে আছে 4 মাস ধরে। আমি কেস রিওপেন করিয়েছি হাইকোর্টে করে। তারপরে এই যে মমতা পুলিশ এই যে গ্রহণ যাচ্ছে না, এটা রাজশেখরন পাঠিয়েছে এডিজিসিআইডি। আরে দেখ, ভালো করে ছবি তোল। সব সন্দেশকালীন লোক, আবার এডিশনাল চার্জশিট জমা দিয়েছে। কি বলে? গর্জন, বিরোধীদের বিসর্জন। সন্দেশখালীর গর্জন, মমতার বিসর্জন। সন্দেশখালীর গর্জন, সন্দেশখালীর গর্জন, রাজবাড়ির গর্জন, ধামালের গর্জন, নাজাটের গর্জন, সরবেরিয়ার গর্জন, জেলিয়াখালীর গর্জন, হিঙ্গলগঞ্জের গর্জন, পোড়াকাটির গর্জন, বসিরহাটের গর্জন, মিনাখার গর্জন, হাওড়ার গর্জন।
29 মে সন্ধ্যা 6টায় প্রচার বন্ধ। একটা গুন্ডা যদি ধমকায় 1 জুন ভোট হবে, একটা গুন্ডা, আমি শেষ মিটিং এ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এমনি সবাই জানেন দিয়ে যাব, আমি সারাদিন বসে থাকবো, শুধু আমাকে বুথ নাম্বার জায়গার নাম দেবেন। কি করে এদেরকে গর্তে ঢুকাতে হয় আমি জানি। আমি এদের মালিক মমতা ব্যানার্জিকে আমি নন্দীগ্রামে হারিয়েছি। রেখাকে পাঠাচ্ছেন তো, মোদীজি চাইছে রেখাকে। শক্তি স্বরূপা, নারী শক্তি, সবাই বলুন জয় ভবানী, জয় শিবাজি, জয় ভবানী, জয় ভবানী, জয় ভবানী, জয় শিবাজি, জয় শিবাজি, জয় ভবানী। সবাই ভালো থাকবেন। আমি অনেকবার আসবো, একবার নয়। একটা কথা আমি প্রায় বলি আপনাদের কাছে, সেটা হচ্ছে যে দেখুন, এই যে বাংলায় এত চোরের উৎপাদন হয়েছে না, এর জন্য শুধু তৃণমূল কংগ্রেস দায়ী নয়, এর জন্য শুধু মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী নয়, এর জন্য কিন্তু আরও দুটো সেকশন দায়ী। একটা হচ্ছে এই বাংলার তথাকথিত বুদ্ধিজীবীরা, আর এই বাংলার তথাকথিত আনন্দবাজার, বর্তমান এই সময়ে আজকাল প্রতিদিন নিউজ 18, জি24 ঘন্টার মতো চ্যানেলগুলো, যারা চুরিকে দেখেও দেখেননি, যারা চুরির হয়তো এও ছিলেন, উপভোক্তাও ছিলেন, এবং শেষ পর্যন্ত তারা কিছুই দেখেননি। আজকে তাই তাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বললে তাদের একটু রাগ হচ্ছে, একটু যন্ত্রণা হচ্ছে। আমি আজকের এই প্রতিবেদনটা দেখালাম এই কারণে, এই সংবাদ মাধ্যমকে আপনাদের চিনে রাখা দরকার। বিশ্বাস করবে না, আমি আবার বলছি, এই সংবাদ মাধ্যমকে বিশ্বাস করবেন, কেন এরা সব কিছু পারে। এত বড় একটা ইভেন্টকে 16 লাইন আর একটা মেলোড্রামাকে 90 লাইনে সংবাদ রিপোর্ট করার মধ্যে দিয়ে একটা সংবাদপত্রের আসল চেহারা কিন্তু প্রতিভাত হয়। আমি ঠিক বললাম না ভুল বললাম? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন। আর আজকে আরও একটা খুব ইন্টারেস্টিং ঘটনা গতকাল ঘটলো, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী পরপর দুটো সভা করলেন। একটা সভা কোথায়? কুচবিহারে, আরেকটা সভা করলেন ইসলামপুরে। আর মমতা বন্দ্যোপাধ্যায় দুটো সভা করলেন, একটা সভা করলেন কুচবিহারে, আরেকটা সভা করলেন আলিপুরদুয়ারে। উত্তরবঙ্গে নির্বাচনী প্রচার শেষ, তার মধ্যে মিঠুন চক্রবর্তী ঢুকে পড়েছেন, কখনো আলিপুরদুয়ার, কখনো জলপাইগুড়ি, কখনো কোচবিহারে লম্বা লম্বা রোড শো করছেন, সেটাও আমরা দেখছি। কিন্তু যেটা হচ্ছে আজকে আবার মমতা বন্দ্যোপাধ্যায় 4 গোল খেলেন। কার কাছে? শুভেন্দু অধিকারীর কাছে। কেন বলছি? আজকে আমি আপনাদের ছোট্ট দুটো ভিডিও দিয়ে শেষ করবো। যে ভিডিওটা, একটা ভিডিও হচ্ছে কুচবিহারে শুভেন্দু অধিকারীর সভা ছিল। শুভেন্দু অধিকারী বাগডোগরা বিমানবন্দরে নেমে সেখান থেকে কোচবিহার যাচ্ছিলেন। ইচ্ছা করে পুলিশ তার রুটটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা আছে মাঝখানে বলে 30 কিলোমিটার ঘুরিয়ে দিল, যাতে শুভেন্দু দেরিতে পৌঁছন, এবং সেই দেরির ফলে যাতে ইসলামপুরে অনেক রাতে সভাটা হয় তার ব্যবস্থাটাও করলেন। অর্থাৎ পুলিশ এর মধ্যে খেলা স্টার্ট করে দিল যে শুভেন্দুকে ডিলে করতে হবে। শেষ পর্যন্ত অনেক চেষ্টা করে শুভেন্দু স্পটে পৌঁছলেন, অনেকটা পরে পৌঁছলেন, কিন্তু সেই সভাতেও যা ভিড় হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের 4 গুণ ভিড় হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাগুলোতে 15,000, 18,000, 20,000-এর বেশি সমাবেশ হচ্ছে না, সেইখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী সভায় একসঙ্গে একলফে 30,000, 40,000, 50,000, 60,000, আলিপুরদুয়ারে তো 85,000 মানুষের সমাবেশ আমরা দেখিয়েছি আপনাদের। আজকেও দেখুন শুভেন্দুর কোচবিহারের সবাই ভিড়, আর ঠিক তারপর চলে যাব ইসলামপুর, যেখানে অনেক রাতে গিয়ে পৌঁছলেন শুভেন্দু। তার জন্য একটি মানুষও ময়দান ছাড়েনি। দুটো ভিডিও পরপর দেখুন। আর কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়টা বাড়ছে, ক্রমশ ভয়টা বাড়ছে, এই কারণে বাড়ছে যে এইভাবে যদি শুভেন্দু অধিকারী আমার ভিড় মানুষের ভোটটাকে টেনে নিয়ে চলে যায়, না আমি কোথায় গিয়ে পৌঁছবো? আনন্দবাজারও তো আমাকে বাঁচাতে পারবে না। আসুন চলুন সেই ভিডিও দুটো দেখুন, একটা কুচবিহার কিছুটা অংশ আর একটা ইসলামপুর কিছুটা অংশ। আর একটু আগে কোচবিহারে এক ঝুড়ি লোক নিয়ে যিনি এপাং ওপাং ঝপাং করছিলেন, পশ্চিমবাংলার সবচেয়ে বড় মিথ্যাবাদী মমতা ব্যানার্জি, তিনি কতগুলো আসনে লড়ছেন? 45টা আসনে। পশ্চিমবাংলার 42, আসামের 1, মেঘালয় 1, অখিলেশের সৌজন্যে ইউপিতে 1। 45টা লড়ছে, 5টা সিটও পাবে কিনা ঠিক নেই। তিনি প্রধানমন্ত্রী হবেন। গরুর গাড়ির যেদিন হেডলাইট লাগবে
আর স্যান্ডো গেঞ্জিতে যেদিন বুক পকেটের দরকার হবে সেদিনই পিসি প্রধানমন্ত্রী হবে, তার আগে হওয়ার কোনো সুযোগ নাই। তাই এই নির্বাচন দেশকে সুরক্ষিত রাখা, দেশকে বিশ্বের দরবারে শক্তিশালী করা এবং ভারতকে বিশ্বগুরু পরিণত করার ভোট। ওদের প্রধানমন্ত্রীর নাম কি, পিসি না ভাইপো? আর বাকি তো সিপিএম উঠে গেছে, ফব উঠে গেছে, সিপিএম নেই। আর কংগ্রেস 20টা আসনও দিল্লিতে এবারে পাবে না। এরাই বলেছিল কয়েক মাস আগে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানের ভোট সেমিফাইনাল। তা সেমিফাইনালের ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে, আর বিজেপি মধ্যপ্রদেশ ধরে রেখে ছত্তিশগড়, রাজস্থান দখল করেছে। রেজাল্ট তো হয়ে গেছে। কারা প্রধানমন্ত্রী চান নরেন্দ্র মোদীকে? সবাই চান তো? তাহলে আপনারা জানেন এই কৃষ্ণ কল্যাণের বাড়ি থেকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, ইডি, আইটি 2,73,00,000 টাকা এবং কেজি কেজি সোনা উদ্ধার করেছে। আপনারা জানেন এই কৃষ্ণ কল্যাণী তার 10 বছরের তেলের ব্যবসার একটাও হিসাব আয়কর দপ্তরে জমা দেয়নি। আমাদের নেতা নরেন্দ্র মোদী কয়েকদিন আগে জলপাইগুড়ির ধূপগুড়িতে এসেছিলেন, বলেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল এবং সরকার পুরোটা দুর্নীতিগ্রস্ত, आधा आदमी जेल का अंदर है, बाकी आधा आदमी मेरा तीसरे टर्म का बाद जेल में चला जाएगा। অর্থাৎ মোটা পার্থ পুরো শিক্ষা দপ্তরকে নিয়ে জেলে গেছে।